আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধ, লাভ বেশি কার? ভারতের সেভেন সিস্টার্সকে স্বাধীন করার চেষ্টা চলছে, তথ্য দিলেন মোদি। ট্রাম্পকে আমি ভয় পাই না, বললেন পোপ লিও। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ফের বৈঠকের প্রস্তাব দিল পাকিস্তান। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন, যা ঘটতে যাচ্ছে। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইরান যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিকে অনেক বিশ্লেষক একটি কৌশলগত দাবা খেলার সঙ্গে তুলনা করছেন, যেখানে প্রতিটি পক্ষ হিসাব করে পদক্ষেপ নিচ্ছে। সংঘাতের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল সীমিত পরিসরে চাপ সৃষ্টি করা, তবে ইরান দ্রুত এই যুদ্ধটিকে বিস্তৃত পরিসরে নিয়ে যায়। বিশ্লেষণ অনুযায়ী ইরান যুদ্ধকে শুধু সামরিক সীমার মধ্যে রাখেনি, বরং এটিকে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক মাত্রায় রূপ দিয়েছে। এর ফলে বিষয়টি আরো দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার সঙ্গে জড়িয়ে পড়েছে। মার্কিন নৌ অবরোধ একদিকে ইরানের অর্থনীতি ও বন্দর কার্যক্রমে চাপ তৈরি করেছে, যা দেশটির জন্য ক্ষতির কারণ। তবে একই সঙ্গে ইরান এই পরিস্থিতিকে একটি কৌশলগত সুযোগ হিসেবেও ব্যবহার করছে। তাদের অবস্থান হলো, যদি তাদের বন্দর হুমকির মুখে পড়ে, তাহলে অন্যদের বন্দর ও বাণিজ্য পথও ঝুঁকির বাইরে থাকবে না। এই কৌশলের ফলে ইরান এক ধরনের প্রতিরোধ গড়ে তুলছে, যা বৈশ্বিক শক্তিগুলোকে এই সংঘাতের প্রভাব সম্পর্কে সতর্ক করে। অর্থাৎ ইরান চেষ্টা করছে এমন একটি পরিস্থিতি তৈরি করতে, যেখানে আন্তর্জাতিক পদক্ষেপগুলো বা পক্ষগুলো সরাসরি বা পরোক্ষভাবে এতে জড়িয়ে পড়তে বাধ্য হয়। বর্তমানে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা বাড়ছে। সমুদ্রপথে উত্তেজনা বৃদ্ধি এই ঝুঁকিকে আরো তীব্র করছে। তবে উত্তেজনার মধ্যেও কিছু ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন মধ্যস্থতাকারীর উদ্যোগে উভয় পক্ষের বিশেষজ্ঞদের আলোচনায় বসানোর চেষ্টা চলছে। এসব আলোচনায় প্রণালীর ব্যবস্থাপনা ও পারমাণবিক সমৃদ্ধকরণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে মার্কিন নৌ অবরোধে ইরানের জন্য একদিকে চাপ ও ক্ষতির কারণ হলেও অন্যদিকে এটি দেশটির কৌশলগত অবস্থানকে নতুনভাবে গঠনের সুযোগও তৈরি করছে। ভারতের চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়িতে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি দাবি করেন, এই গুরুত্বপূর্ণ করিডোরকে আলাদা করার মাধ্যমে সেভেন সিস্টার্সকে স্বাধীন করার চেষ্টা করছে কিছু টুকরো টুকরো গ্যাং, যার পেছনে পশ্চিমবঙ্গ সরকারের তোষণের রাজনীতি কাজ করছে। শিলিগুড়ির কাউয়াখালীতে এক জনসভায় মোদী বলেন, শিলিগুড়ি করিডোর ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, ভোট ব্যাংক রাজনীতির কারণে পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে নরম অবস্থান নিয়েছে। তিনি আরো বলেন, গোটা দেশ একটি টুকরো টুকরো গ্যাং সক্রিয় রয়েছে। এই গ্যাং শিলিগুড়ি করিডোরকে দেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে। তোষণের রাজনীতির কারণেই তৃণমূল সরকার এসব গোষ্ঠীকে নানা পর্যায়ে সমর্থন দিচ্ছে। মোদী দাবি করেন, রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেটে মাদ্রাসা উন্নয়নে প্রায় ৬,০০০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নে যথেষ্ট অর্থ রাখা হয়নি। এদিকে মোদীর বক্তব্যের পাল্টা জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে তীব্র সমালোচনা করে বলেন, যারা বাংলা বিরোধী তাদের একটি ভোটও দেওয়া উচিত নয়। তিনি অভিযোগ করেন, বিজেপির বাংলায় এসে ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নেই। মমতা আরো বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় ভোট করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তাই আগে তার পদত্যাগ করা উচিত। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও পদত্যাগের আহ্বান জানান। আগামী ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, আর ৪ মে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন পোপ লিও। তিনি স্পষ্ট করে জানান, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং বিশ্বে শান্তির বার্তা প্রচার অব্যাহত রাখবেন। ইরান যুদ্ধ নিয়ে পোপের অবস্থানের জেরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কড়া ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। তিনি পোপকে অপরাধ বিষয়ে দুর্বল ও পররাষ্ট্রনীতিতে ব্যর্থ বলে মন্তব্য করেন। পরে সাংবাদিকদেরও জানান, তিনি পোপের কাজ নিয়ে সন্তুষ্ট নন এবং তাকে বিশেষ পছন্দ করেন না। এ প্রসঙ্গে আলজেরিয়াগামী বিমানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও বলেন, আমি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চাই না, তবে শান্তি, মানবতা ও ন্যায় বিচারের পক্ষে কথা বলা আমার দায়িত্ব। আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না, আমি আমার বিশ্বাসের জায়গা থেকে কথা বলবো। ইরান যুদ্ধের সমালোচনায় পোপ আগেও সরব ছিলেন। ট্রাম্পের ইরানের সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে ধরনের বক্তব্যকে তিনি অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন এবং সংঘাত নিরসনে বিকল্প পথ খোঁজার আহ্বান জানান। বর্তমানে পোপ লিও আফ্রিকা সফরে রয়েছেন।
আলজেরিয়া সহ বিভিন্ন দেশে তার 11 দিনের এই সফর চলছে, যা দায়িত্ব গ্রহণের পর তার দ্বিতীয় বড় বিদেশ সফর। বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতি ও ধর্মীয় নেতৃত্বের মধ্যে এমন সরাসরি বাকযুদ্ধ খুবই বিরল। ট্রাম্পের মন্তব্য ইতোমধ্যেই বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে এবং অনেক ক্যাথলিক চিন্তাবিদ এর সমালোচনা করেছেন। বিশ্লেষক মাসিমো ফাজ্জিওলি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার বা বেনিতো মুসোলিনিও এভাবে সরাসরি পোপকে আক্রমণ করেননি। পোপ লিও তার পূর্বসূরি পোপ ফ্রান্সিসের ধারাবাহিকতায় বিশ্বজুড়ে সংঘাত নিরসন, মানবাধিকার রক্ষা এবং অভিবাসীদের প্রতি মানবিক আচরণের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে পাকিস্তান। আগামী কয়েকদিনের মধ্যে এই 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এই বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তানের 2 কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই 2 কর্মকর্তা বলেন, ইসলামাবাদে এই বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর উপর। তারা যদি অন্য কোনো স্থানে বসার অনুরোধ জানায় তবে স্থান পরিবর্তন হতে পারে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করেননি। এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দফার আলোচনা থেকে কোনো চূড়ান্ত চুক্তি আসেনি, তবে এটি কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং চলমান কূটনৈতিক প্রক্রিয়ার একটি অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক উপায়ে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, কূটনীতি কখনোই শেষ হয়ে যায় না। তার এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে বর্তমান সংকট নিরসনে তেহরান এখনো আলোচনার টেবিলে থাকার পক্ষে, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। 5 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর চলমান সংঘাতের অবসানে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের আয়োজন করা হয়। শনিবার 11 এপ্রিল এই আলোচনা শুরু হয়। প্রায় 21 ঘন্টার আলোচনা শেষ হয় রোববার 12 এপ্রিল সকালে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে। এবার দেশের খবর। হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে দুদক আবেদন করা হয়েছে। 13 এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়েছে, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে প্রায় শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমাকে মারাত্মক ব্যথিত, উদ্বিগ্ন এবং চিন্তিত করেছে। সরকারিভাবে শিশুদের হাম সহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে সৃষ্ট হাম রোগের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশুর মৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, যা সত্যিই উদ্বেগজনক। হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগমের দায় রয়েছে বলে রাষ্ট্রের সাধারণ নাগরিক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় মতামত ব্যক্ত করেছেন। এছাড়াও বর্তমান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামের টিকা এবং সিরিঞ্জের অভাবকে পূর্ববর্তী সরকারের সৃষ্ট সমস্যা বলে মন্তব্য করেছে। বিগত অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়ের পদ্ধতিতে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনে। স্বাস্থ্য খাতে প্রায় 42,000 কোটি টাকা বাজেট থাকা সত্ত্বেও তারা সময় মতো হাম সহ অন্যান্য রোগের টিকা ক্রয় এবং শিশুদের টিকা প্রদান করতে ব্যর্থ হয়। ফলে বর্তমানে হামের প্রকোপ বেড়ে গেছে, যা একটি মহামারী আকার ধারণ করছে। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় যে ইতোমধ্যে শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজার হাজার শিশু অপ্রতুল প্রতিরোধ ব্যবস্থার কারণে দেশের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হাম একটি সংক্রামক ব্যাধি যা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়েছে। আবেদনে আরো বলা হয়, অন্তর্বর্তী সরকারের টিকা ক্রয়ে নতুন পদ্ধতি গ্রহণ এবং সময় মতো প্রয়োজনীয় সংখ্যক টিকা ও সিরিঞ্জ ক্রয় না করার বিষয়টি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না করা এবং স্বাস্থ্য খাতে যথেষ্ট বাজেট থাকা সত্ত্বেও অর্থের সঠিক ব্যবহার না করা দুর্নীতি ও অনিয়মের ইঙ্গিত প্রদান করে। বিভিন্ন সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়াতে ইতোমধ্যে স্বাস্থ্য খাতে টিকা ও সিরিঞ্জ ক্রয়ে সরাসরি অনিয়মের তথ্য প্রকাশিত হয়েছে। বাংলা নববর্ষ এলেই আনন্দের পাশাপাশি অনেকের মনে ফিরে আসে এক বেদনাদায়ক স্মৃতি। 2001 সালের পহেলা বৈশাখে রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় নিহত হন 10 জন। ঘটনার 25 বছর পার হলেও এখনো পুরোপুরি শেষ হয়নি এই হামলার বিচার। গণমাধ্যম সূত্র মতে 2001 সালের 14 এপ্রিল সকালে রমনা পার্কের বটমূলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলছিল। হাজারো মানুষ নতুন বছরকে বরণ করতে সেখানে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় অনুষ্ঠান স্থলে পুঁতে রাখা 2টি বোমা বিস্ফোরণ ঘটনা হয়। সকাল 8:05 প্রথম এবং কিছু সময় পর আরেকটি বোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ঘটনাস্থলে নিহত হন 9 জন। পরে হাসপাতালে আরো একজন মারা যান।
পরে জানা যায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্যরা এই হামলা চালিয়েছিল। ঘটনার দিনই পুলিশ হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা দায়ের করে। এই ঘটনার হত্যা মামলার রায় আসে 2014 সালে। এতে 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে উচ্চ আদালতে শুনানির পর কয়েকজনের সাজা কমানো হয়। জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদণ্ড 2017 সালে কার্যকর করা হয়। তবে একই ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায় বিচার এখনো শেষ হয়নি। মামলার নথি অনুযায়ী 2022 সালের মার্চে সাক্ষ্য গ্রহণ শেষ হলেও এরপর থেকে মামলাটি আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে আটকে আছে। বিভিন্ন সময় আদালত পরিবর্তন ও আসামিদের হাজির না করার কারণে শুনানি দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। সর্বশেষ গত 31 মার্চ শুনানির দিন ধার্য থাকলেও কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়নি। এ কারণে আদালত আগামী 9 জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই নৃশংস হামলার বিচার পুরোপুরি শেষ না হওয়া নিহতদের পরিবার ও সাধারণ মানুষের মধ্যে এখনো রয়েছে আক্ষেপ। অনেকের মতে বাংলা সংস্কৃতির উপর ভয়াবহ আঘাত হিসেবে চিহ্নিত এই হামলার বিচার দ্রুত শেষ হওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।